নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প নাইট শিফট, প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো নাইট শিফট, গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি অবশ্যই প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। সবকিছুর গভীরতা লুকিয়ে আছে স্পর্শে, গন্ধে আর শব্দে। সপ্তর্ষি যখন অরুণিমার হাতকে স্পর্শ করল, তার ত্বকের উষ্ণতা যেন তার শরীরের প্রতিটি কোষে এক শিহরণ বইয়ে দিল। সপ্তর্ষির আঙুলগুলো তার হাতের পেছন দিয়ে আলতোভাবে নামতে শুরু করল। অরুণিমা চোখ বুজে অনুভব করল যেন হাজারো ছোট ছোট প্রজাপতি ত্বকের ওপর নেচে বেড়াচ্ছে। তার শ্বাস গাঢ় হয়ে এলো। সপ্তর্ষির স্পর্শে তার হৃদয়ের প্রতিটি স্পন্দন যেন দ্বিগুণ। সপ্তর্ষির হাত ধীরে ধীরে তার মুখ ছুঁল। সেই মুহূর্তে অরুণিমা অনুভব করল সেই স্পর্শ যেন তাকে পুরোপুরি বুঝে নিচ্ছে। তার প্রত্যেকটি ভয়, তার প্রত্যেকটি কম্পন, তার প্রত্যেকটি আশা। সে বুঝল এই স্পর্শ শুধু শারীরিক নয়, ভালোবাসার নীরব ভাষা। ঠোঁটে ঠোঁট, স্বামীর আঙুল আলতোভাবে নামল যখন অরুণিমার শরীরে, তার ঠিক নাভিমূলের কাছে। কেঁপে উঠল অরুণিমা। না, এটা ভয় নয়, বরং শিহরণ, হারিয়ে যাওয়ার শিহরণ, ভালোবাসার গভীরতায়। ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল সপ্তর্ষির। সে সপ্তর্ষির কানের লতি কামড়ে দিল আলতো করে। জবাব দিল যেন সে হ্যাঁ বলতে চাইছে। ফিসফিস করে সপ্তর্ষি কানের কাছে ঠোঁট নিয়ে বলল, তুমি কতটা সুন্দর জানো। থেমে গেল যেন অরুণিমার অন্ধ জগৎটা। তার মনে হলো এই কথাই তার চোখের সামনে হলুদ আলো ফুটিয়ে তুলছে। অনুভব করা যায় যা চোখে দেখা যায় না, সেটাই তো ভালোবাসা। সপ্তর্ষির স্পর্শে সে পৃথিবীকে আবিষ্কার করল নতুন ভাবে। অরুণিমা আর সপ্তর্ষির বিয়েটা চট জলদি হয়ে গিয়েছিল। এই তো মাস দুয়েক আগের কথা। অরুণিমাকে যেই পাত্রপক্ষ দেখতে এসেছিল, সেই পাত্রপক্ষের নাম ছিল সঞ্জয় মিত্র, কিন্তু যে বিয়ে করল তার নাম সপ্তর্ষি। আসলে অরুণিমার একটা খুঁত আছে। খুঁতটা মারাত্মক রকমের খুঁত। অরুণিমা জন্ম অন্ধ। প্রথমত অরুণিমার বাবা আর্থিক দিক থেকে বেশ ভালো এবং রক্ষণশীল সংস্কারী পরিবারের লোক। চরিত্রের দিক থেকেও কোনো রকম কালিমা নেই তার। অরুণিমাও তেমনই 23 বছরের একজন তরুণী। না না, অন্ধ বলে কেউ ভুল করবেন না, সে কিন্তু পড়াশোনা করেছে। ডাক সাইটে সুন্দরী অরুণিমার গানের কণ্ঠের জন্য পাড়ায় বিশেষ নাম আছে। ওই অরুণিমাকেই দেখতে গিয়েছিল সঞ্জয় মিত্র। জানতো কিন্তু অরুণিমা যে অন্ধ। তবুও যেই দিন বিয়ে হবে সব কিছু ঠিকঠাক। গায়ে হলুদ পর্যন্ত হয়ে গিয়েছে। সঞ্জয়ের হলুদ অরুণিমার গায়ে ছুঁয়ে দিয়েছে সবটা। বৌদিরা তা নিয়ে কি ঠাট্টা তামাশা। একরাশ কোঁকড়া চুলের সুন্দরী মেয়েটা, পানপাতার মতো মুখ, উচ্চতায় খুব একটা উঁচু নয়, মানে সঞ্জয়ের বুকের কাছে আগলে রাখার মতো। একজন পরম ধন,
তবুও সঞ্জয় সেই দিন বিয়ে করতে এলো না। আচ্ছা, দিনটা একটু বিশ্লেষণ করেই না হয় বলা যাক। মাঘ মাসের একেবারে প্রথম লগ্নেই, অর্থাৎ প্রথম সপ্তাহে বিয়ে ঠিকঠাক হলো। অরুণিমার বাবা সেই দিন থেকেই কেঁদে কেটে হয়রান হচ্ছেন। মারে, তোকে ছেড়ে থাকবো কি করে বলতো? আমি তো ভাবতেই পারছি না যে আমার ছোট্ট অরুর বিয়ে ঠিক হয়ে গেছে। বাবা, তুমি চিন্তা করো না, আমি ঠিক পারবো। তাছাড়া সঞ্জয় তো আমাকে কথা দিয়েছে সবসময় আমার সঙ্গে থাকবে। যখন ও অফিসে যাবে তখন একজনকে বলে রেখে যাবে আমার দেখাশোনা করার জন্য। তবুও যাই বল মা, তোর একটু অসুবিধে কিন্তু হবে। এইখানকার ঘর বাড়ি, বারান্দা, পুকুরঘাট, রাস্তাঘাট সব তোর নখদর্পণে। ছোটবেলা থেকে এইখানে তুই বড় হয়েছিস, চাল চলন তুই লাঠি দিয়ে মেপে করিস, তাই ওই বাড়ি গিয়ে তোর অসুবিধে একটু হবেই রে। তার উপরে শুনেছি সঞ্জয়ের বাড়ি নাকি বিরাট বড় বাড়ি, জমিদার বংশের ছেলে কিনা, শরিকি পরিবার, কত ঘর দৌড়। দেখিস আবার গুলিয়ে ফেলিস না কিন্তু। কি যে বলো, আমি নিজের চোখে দেখে এসেছি। ওদের প্লটটা সম্পূর্ণ আলাদা, মেয়ে রাজরানী হয়ে থাকবে। বিয়েটাও ঠিক সেই রকম ভাবেই করা হয়েছিল, বিরাট জাঁকজমকপূর্ণ ভাবে। অর্কেস্ট্রা এসেছিল, বুফে সিস্টেম ছিল। তবুও রাত 11টার পরেও যখন বর এলো না, তখন তো অরুণিমা পাড়ার সকলের কাছে হাসির পাত্র আর কি। দিদন, ঠাম্মা, এমনকি মায়ের যাবতীয় স্বর্ণ অলঙ্কারে সজ্জিত পুতুল সম সুন্দর এই মেয়েটি। পার্লারের লোক এসেছে সাজানোর জন্য। চোখে কাজল দেবার সময় পার্লারের লোক টের পেল মেয়েটি একদমই দেখতে পায় না। কিছু মনে করো না দিদি, তুমি কি একদমই কিছু দেখতে পারো না? না ভাই, তাতে তোমার সাজানোয় কোনো অসুবিধে হচ্ছে বুঝি? না না, এগুলো কি বলছো দিদি? আসলে আমি শুনেছিলাম যে তুমি দেখতে পাও না। হ্যাঁ ভাই, একদমই পাই না, সবটাই ঝাপসা আর অন্ধকার। তাতে আমায় দেখতে বুঝি খারাপ লাগবে? না, তুমি দেখতে যে কি সুন্দর তুমি জানো না দিদি। ভগবান তোমাকে দৃষ্টিশক্তি দেয়নি ঠিকই, কিন্তু রূপ দিয়েছে ভরে। অমন রূপের কি দরকার, যে চোখ দিয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকেই দেখতে পাই না। মেয়েটি চুপ হয়ে গিয়েছিল। তবে লাল টুকটুকে বেনারসি নয়, দুধে আলতা রঙের বেনারসি আর স্বর্ণ অলঙ্কারে দারুণ লাগছিল কিন্তু অরুণিমাকে। বিয়ের লগ্ন 12:30টার সময় ছিল, রাত। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সকলের খাওয়া দাওয়ার লেটা চুকে গিয়েছে, কিন্তু পাত্রপক্ষের চলে আসার কথা 8টা থেকে 8:30টার মধ্যে। তাদের মধ্যে প্রায় 25 থেকে 30 জন বরযাত্রী আসবে। আলাদা করে খাবারের আয়োজন পর্যন্ত করা হয়েছিল। অর্কেস্ট্রায় তখন বিদায়ের গান বাজছে। ঠিক তখনই ফোনটা আসে অরুণিমার বাবার কাছে। ওনার বুকে হাত দিয়ে বসে পড়েন উনি। বেচারি অরুণিমা দেখতে পায় না তো। সবাই তারস্বরে চিৎকার করে উঠে বলে, হরু, তোর কপাল পুড়ল, তোর বর তোকে বিয়ে করতে আসবে না। ফোন করে বলে দিয়েছে অন্ধ মেয়ের সাথে সে সংসার করবে না, যদি সন্তানগুলো অন্ধ হয়। অরুণিমা ওর হাত ধরে বাবার কাছে যেতে চাইছিল, কিন্তু সে পড়ে যায় মণ্ডপ থেকে। ততক্ষণে ওর বন্ধু বান্ধবী ওকে ছেড়ে ওর বাবার কাছে গিয়েছে, কারণ মানুষটার তখন মরমর অবস্থা। বুকে হাত দিয়ে প্রায় শুয়ে পড়েছেন, মুখ থেকে গ্যাজলা বেরিয়ে যাচ্ছে ওনার চিন্তায়। তখনই সপ্তর্ষি এসে হাজির হয়েছিল। এই এলাকার নতুন ডাক্তার, বেশ বয়স্ক। আগের পক্ষের নাকি এক স্ত্রী ছিল, সন্তান হতে গিয়ে মারা গিয়েছে। সেই ছেলের সাথে যে মেয়ের বিয়ে হবে, এটা কোশ্মিনকালেও কল্পনা করেননি অরুণিমার বাবা। সপ্তর্ষি ওনাকে দেখলেন হাসপাতালে, তখনই সে ছিল এমার্জেন্সি ডাক্তারের অবস্থায়। ভোর রাতের লগ্নে বিয়ে হয়ে গেল অরুণিমার সপ্তর্ষির সাথে। সপ্তর্ষি এক কথায় রাজি। পেশেন্টের অবস্থা তখন খুব শোচনীয়। বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনের মধ্যে যখন বলা বলি হচ্ছে
যখন অন্ধ অরুণিমা ও বাবাকে দেখতে এসেছিল, অরুণিমার কপালটা তখন কেটে গিয়েছে, হাত পা ছড়ে গিয়েছে। এদিক ওদিক হাত দিয়ে টসটসে চোখের জলে সে বাবার কাছে যেতে চাইছে। মাও বাবার কাছে বসেই কান্নাকাটি করছে। তখনই ব্যাপারটা আরো বেশি বুঝতে পারে সপ্তর্ষি। শুধু অরুণিমার বাবার কাছে গিয়ে ওনার হাত দুটো চেপে ধরে বলেছিল, যদি কিছু মনে না করেন, অরুণিমাকে আমি বিয়ে করব। আমার আগের পক্ষের এক স্ত্রী ছিল। আমার প্রথম সন্তান জন্ম দিতে গিয়ে সে প্রসব যন্ত্রণায় মারা যায়, অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার ফলে। আপনার মেয়েকে দেবেন? হ্যাঁ, আমি ওকে বিয়ে করি, আর ও আমাকে বিয়ে করে আমার জীবনটা ধন্য করুক। তৎক্ষণাৎ জ্ঞান ফিরে এসেছিল অরুণিমার বাবার। দুহাত ভরে আশীর্বাদ করেছিলেন জামাই মেয়েকে। পুরোহিত মশাইয়ের মন্ত্র পড়ার চোট কি? সপ্তর্ষি বলেছিল, থাক, আপনি অল্প স্বল্পই কাজ সারুন। ওর বাবা অসুস্থ, আমাকে যেতে হবে। সিঁদুর দানেই কাজটা সেরে নি নাকি পুরুত মশাই? গোত্রে উঠিয়ে 7 পাকে ঘুরিয়ে আমি প্রিয়াকে বিয়ে করেছিলাম, আমার প্রথম বউ। খুব ভালোবাসতাম জানেন তো, ধরে রাখতে পারিনি। তাই ওইসব মন্ত্র পড়ে বিয়ে, তার উপরে বিশ্বাসটা উঠে গিয়েছে আমার। পুরোহিত মশাই চুপ হয়ে গিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি যা ভালো বোঝো তাই করো, অভাগী মেয়েটা তো উদ্ধার হোক, বলেছিলেন এক আত্মীয়া। সিঁদুর দানের সঙ্গে সঙ্গে মলিন মুখটা অরুণিমার গোলাপের মতো প্রস্ফুটিত হয়েছিল, খুব সুন্দর লাগছিল। বাবা চলে এসেছিলেন গাড়ি করে। একজন নার্স রয়েছেন বাবার দেখাশোনা করার জন্য। ফুলসজ্জার অনুষ্ঠানটা হয়নি, কারণ ওইখানেই তো বাড়ি ওর। তবে হ্যাঁ, নিজের কোয়ার্টারে নিয়ে চলে এসেছে সপ্তর্ষি। বাড়ির থেকে 20 থেকে 25 মিনিটের হাঁটা পথ, কিন্তু স্কুটিতে যাতায়াত করলে খুব একটা বেশি সময় লাগে না। সপ্তর্ষির একটা ব্যাটারির স্কুটি আছে, ওইটাতেই সে কোয়ার্টার আর হাসপাতাল যাতায়াত করে। বিদায়ের সময় হাত ধরে বলেছিল শ্বশুরমশাইয়ের, একদম চিন্তা করবেন না, একমাত্র জম ছাড়া কেউ কেড়ে নিতে পারবে না অরুণিমাকে, কথা দিতে পারি আপনাকে। বাবা, তোমার চোখের দিকে তাকিয়ে আমি তোমার সম্পূর্ণ আত্মবিশ্বাসটা বুঝতে পারছি। যে মানুষ চোখের চোখ দিয়ে কথা বলতে পারে সে খাঁটি কথা বলে, আর যার চোখ নড়ে সে বিশ্ব বচ্চাত হয়। ওই সঞ্জয়টাকে আমি বুঝতে পারিনি। প্রথম থেকেই ও আমার মেয়ের পা থেকে মাথা চক্ষু স্থির না রেখে কথা দিয়েছিল। ভাগ্যিস আমার মেয়েটার সর্বনাশ করে দেয়নি। মা, কোথায় গেলি? বাবা, বাবা, হাত দিয়ে হাতাচ্ছিল অরুণিমা। চোখে দেখে না তো। ঠিক তক্ষুনি বাবার মতো অরুণিমার হাত দুটো নিয়ে শ্বশুর মশাইয়ের হাতে দিয়ে বলেছিলেন, তোমার বাবা এখানেই আছে, এই দেখো। তক্ষুনি অরুণিমার বাবাও এক রাশ আত্মবিশ্বাস পেয়েছিলেন বুকে। না, সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। ওনার মেয়ের জন্য আইডিয়াল পারসন। এ ছাড়া উপযুক্ত কেউ হতে পারে না, হোক না দোজ পড়ে, খাঁটি সোনা। স্কুটি করে বরের বাড়িতে এসেছিল অরুণিমা। ছোট্ট একটা কোয়ার্টার, 2টো বেডরুম আছে, একটা গেস্টদের আর একটা সপ্তর্ষির নিজের। রান্নাঘর আছে, ছোট্ট এক টুকরো বারান্দাও আছে, টয়লেট সেপারেট। ঘরে ঢুকতেই কেশে উঠেছিল অরুণিমা। সঙ্গে সঙ্গে অরুণিমার হাত ধরে বলেছিল, একটু অসুবিধা হবে তোমার, তবে আমি তোমাকে লাঠি দিয়ে মেপে দেব কোথায় কি আছে। হ্যাঁ, কোনো অসুবিধা হবে না। এসো, এটা মেন দরজা, আর এই দেখো, এই 20 পা গেলে তোমার বেডরুম, আর তার পাশে 10 পা গেলে এই যে আর একটা ঘর। এই ঘরে দরজা সবসময় বন্ধই থাকে, তুমি চাইলে খুলে পরিষ্কার করতে পারো। গেস্ট রুম এটা, কখনো যদি আমার শ্বশুর শাশুড়ি আসে এখানে থাকতে পারবে। আর এই দেখো, বলে অরুণিমার হাত ধরে ওর স্টিকটা দিয়ে মেপে মেপে রান্নাঘরের মাপটা দেখিয়ে দেয়। এটা রান্নাঘর, তোমার এখানে কাজ করতে হবে না, কাজের মাসি আছে, সব করে দিয়ে যাবে। তুমি এই বারান্দায় দাঁড়িয়ে দেখো, একটু ভালো করে গন্ধ নেবার চেষ্টা করো। কেন? আরে নেবার চেষ্টা করোই না। বুক ভরে নিঃশ্বাস নেয় অরুণিমা, বলে, রজনীগন্ধা? হ্যাঁ, সামনেই ক্ষেত। সুন্দর না গন্ধটা? আমি তো এখানেই এসে সময় কাটাই, আর এখানে আসলে আমার প্রিয়ার কথা বড্ড মনে পড়ে। একগুচ্ছ রজনীগন্ধা ওর জন্য রোজ আনতে হতো। আমারও ফুল ভালো লাগে, সত্যি
তাহলে তো ভালোই হলো, পুরনো অভ্যেসগুলো আবার ফিরিয়ে আনতে হবে। একটা কথা বলবো সপ্তর্ষি বাবু? বাবু টাবু আবার কি? এটা কি টিভি সিরিয়াল হচ্ছে নাকি? হ্যাঁ, তুমি আমাকে নাম ধরেও ডাকতে পারো, আবার ওই কি গো টিগো করতে পারো। অনেকদিন শুনি না তো, ভালো লাগে। অরুণিমার গায়ে কাঁটা দিয়ে ওঠে কথাটায়। সপ্তর্ষির দৃষ্টির আড়াল হয় না হয়তো। অরুণিমা চোখে দেখতে না পারলে কি হবে, ভেতর থেকে স্বামীর জন্য একটা আলাদা অনুভূতি জাগে তার। শোনো, অনেকক্ষণ হয়েছে এসেছো, চেঞ্জ করে নাও। এই ট্রলিতে তোমার যাবতীয় জিনিসপত্র আছে। এই শোনো, তোমার বাবার দেওয়া খাট, আলমারি, ড্রেসিং টেবিল প্রচণ্ড দামি জিনিস। ও কিন্তু আমার এই ছোট্ট কোয়ার্টারে ঢুকবে না, আর ঢুকলে ও ঠিক চুরি হয়ে যাবে। বুঝতেই তো পারছো, দরজা জানালা খুব একটা পোক্ত নয়। মানে? আরে ভয় পেও না, মেন ডোরটা গ্রিলের, ভয় নেই। আসলে আমার এই ছোট্ট ঘরে অত দামি ফার্নিচার মানাবে না তো, তাই। আপনার বাড়ি? আমি? আপনি? যা, তাহলে কি মন্ত্র পড়ে বিয়ে করিনি বলে তুমি আমাকে আপনি আজ্ঞে করবে? না মানে আসলে, বুঝতে পারছি একটু অসুবিধে হচ্ছে, তাই তো? চিন্তা করো না, আমি সবটা তোমাকে শিখিয়ে পড়িয়ে নেব। আবার অরুণিমার গাঁটা কাটা দিয়ে ওঠে। আচ্ছা, কথায় কথা বেড়ে যাচ্ছে, তুমি এবার চেঞ্জ করো, এসো। দরজা খুলে অরুণিমাকে ঘরের ভেতর ঢোকায় সপ্তর্ষি। ট্রলি ব্যাগটা খুলে সুতির একটা কাপড়, সায়া ব্লাউজ বার করে বলে, এই যে কাপড় রইল, সায়া ব্লাউজ রইল। কি রঙের কাপড় বলো তো এটা? কি? কাঠালি হলুদ, তোমার সুন্দর লাগবে। অন্ধের আবার হলুদ? কি যে বলেন, জন্মগত রঙই চিনতে পারলাম না, তার আবার হলুদ রং। সপ্তর্ষি তাকিয়ে থাকে অরুণিমার দিকে। অরুণিমার চোখ দুটো পটল চেরা, থুতনির কাছে একটা লাল তিল আছে। ঠোঁটে লিপস্টিক নেই ঠিকই, তবু একটা গোলাপি আভা। সারা মুখে খুব মায়া আর মমতা। চোখের মনি দুটো গাঢ় কালো, অথচ সেখানে কোনো দৃষ্টিশক্তি নেই। ভাবা যায় জন্মগত যে। ডাক্তার নাকি বলেছেন অপারেশন করলেও ঠিক হবে না। মায়ের গর্ভ থেকেই সে নিয়ে এসেছে এই বিরল অসুখ। কোথায় কোথায় গেলেন সপ্তর্ষি বাবু? সপ্তর্ষি বাবু, তুমি টের পেলে কি করে আমি এখানে আছি? হো মা, আপনার নিঃশ্বাস বুঝতে পারছি তো। হো, আপনি বাইরে যান, আমি চেঞ্জ করে নিই। হ্যাঁ হ্যাঁ, দরজাটা ভেতর থেকে বন্ধ করে নাও। না না, দরজা বন্ধ করার দরকার নেই, আপনি বাইরে দিয়ে ভেজিয়ে দিয়ে যান। যদি খুলতে না পারি তখন? আর আমি আপনাকে ভরসা করি, আপনি আমার মতো একটা অন্ধকে উদ্ধার করেছেন। এর থেকে বড় পাওয়া আপনার কাছে আমার আর কি থাকতে পারে? আমার বহু জন্মের পুণ্যের ফল কিনা। সপ্তর্ষি চোখের কোণায় জলটা মোছে। ওর বেডরুমে দেয়ালে বড় করে ওর আগের পক্ষে স্ত্রীর সাথে ওর একটা ছবি আছে। এই ছবিটা সরানোর সময় এসেছে, কারণ অরুণিমার এক বন্ধু বিয়ের পরই ওদের ছবি তুলেছিল। সে বলেছে কয়েকদিনের মধ্যে একটা বড় ছবি দিয়ে যাবে বাঁধিয়ে, ওটাই উপহার। ওরা কেউ খাওয়া দাওয়া করতে চায়নি, বলেছে, সপ্তর্ষিদা, আপনি আমাদের বান্ধবীকে উদ্ধার করেছেন বলে আমরা সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ। অরুণিমার কপালটা যে এরকম হবে আমরা জাস্ট ভাবতে পারিনি। পড়াশোনায় তুখর ছিল মেয়েটা, জানেন তো। কলেজে যখন ভর্তি হয়েছিল আমরা সবাই ঠাট্টা করতাম, কিন্তু ওর স্পেশাল পড়াশোনায় যখন জানতে পারলাম ও সত্যি খুব ভালো, তখন আমাদের ধারণা ভেঙে গিয়েছিল। এরপরে ওর সঙ্গে মেলামেশা, ওঠা বসা, ওর মতো মেয়ে হয় না। খুব সুন্দর গান করতে পারে সপ্তর্ষিদা। আমাদের বন্ধু বান্ধবের তরফ থেকে একটা বড় ফটো ফ্রেম আপনাকে উপহার দেব। না না, খাওয়াতে বলছি না, ওসব বায়না আমরা করি না, কারণ একজনের জীবন আপনি বাঁচিয়েছেন। আমি, আমার বন্ধুরা সকলেই আপনার কাছে কৃতজ্ঞ। প্রণাম করতে গিয়েছিল ছেলেটা, বুকের মধ্যে জড়িয়ে সপ্তর্ষি বলেছিল, আরে বাবা, এক কথা কেন বলছো তোমরা? কিসের উদ্ধার করেছি? বরং তোমার বান্ধবী আমার মতো দোজবরে বুড়োকে বিয়ে করে উদ্ধার করেছে, বুঝলে? সপ্তর্ষি দরজার বাইরে দিয়ে বেরিয়ে যায় এবং দরজাটা হালকা করে ভেজিয়ে দেয়। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে, রান্নাঘরে যায়, সেখানে ভালো করে আদা দিয়ে চা করে। বেকারির বিস্কুট আছে, সপ্তর্ষি খেতে খুব ভালোবাসে। এখন তো বিকেলের দিক, কিছুক্ষণ পরই কাজের মাসিটা আসবে। রান্নার অর্ডারটা দিয়েই যেতে হবে হাসপাতালে। আবার ফিরতি পথে অরুণিমার বাবার কাছেও একবার হয়ে আসতে হবে।
শাশুড়ি মা বারবার বলে দিয়েছেন অন্তত দিন 3 পরে অরুণিমাকে নিয়ে যেতে। কি সব অষ্টমঙ্গলা টঙ্গলা করা হয়। প্রিয়াকে নিয়ে তো সেবার কি অবস্থা। অষ্টমঙ্গলায় প্রিয়ার সাথে ওর বাপের বাড়ি গিয়ে রং খেলা অবধি হয়েছিল। কাদা মাটি ছোড়া ছুরি, মারাত্মক একটা ব্যাপার। তার পরের মাসেই তো প্রিয়া পোয়াতি হয়ে যায়। ভাবতেই হাতের মধ্যে চা পড়ে যায় সপ্তর্ষির। না, অরুণিমাকে ও হারাতে পারবে না। অরুণিমাকে ওর সত্যি ভালো লেগেছে। মেয়েটির মধ্যে সব আছে, শুধু অন্ধ বলেই যেন ওর জীবনের সব কিছু শেষ হয়ে গেছে। কখনো তা হতে পারে না, বরং মানুষের দুর্বলতাই সব থেকে বড় শক্তি হয়। চাটা নিয়ে বেরিয়ে আসে সপ্তর্ষি। বিয়ের জামা কাপড় সব কিছু ছেড়ে রেখেছে, লন্ড্রিতে দিয়ে তারপরে পরিষ্কার করে আলমারিতে তুলে রাখতে হবে। ওই সঞ্জয় মিত্রের জন্য কেনা পাঞ্জাবিটাই ওর গায়ে ফিটিংস হয়ে গিয়েছিল কেমন ভাবে যেন। আসতে পারি, আসতে পারি, ঘরে ঢোকার আগে 3-4 বার বলে সপ্তর্ষি। দরজাটা তখনও ভেজানো। হ্যাঁ, একটু আসুন না। ঘরে ঢুকতেই হাতে চা ট্রে শুদ্ধ ঠকঠক করে কাঁপতে থাকে সপ্তর্ষি। অরুণিমার পরনে পেটিকোট আর ব্লাউজটা এমনই যেটা পেছন দিক থেকে হুক করা, কেউ আটকে না দিলে আটকানো অসম্ভব। বুকের ওপরে তোয়ালেটা জড়িয়ে অরুণিমা বলে, প্লিজ একটু হেল্প করবেন। অ্যাকচুয়ালি এমন একটা ব্লাউজ বেছে দিলেন, হুকটা সামনের দিকে। আবার ঠিক আছে ঠিক আছে। আর শুনতে পারে না সে। এগিয়ে আসে অরুণিমার কাছে। অরুণিমা তো দেখতে পাচ্ছে না ওর সামনের আয়নায় যে পেছনের মানুষটা ঘেমে নিয়ে স্নান করেছে সামান্য হুক আটকাতে গিয়ে। এদিকে মাঘের তখন বিরাট ঠান্ডা। যেই সপ্তর্ষির হাতের স্পর্শ অরুণিমার পিঠে পড়ে, সঙ্গে সঙ্গে ওর পিঠের হালকা লোমগুলো খাড়া হয়ে ওঠে, হাতেও তাই। বুকটা চেপে ধরে চুপ করে দাঁড়িয়ে রয়েছে অরুণিমা। ওর প্রতিবিম্ব সামনের আয়নায় ফুটে উঠেছে। হাত মুখ ধুয়েছে পরিষ্কার করে, তবে সিঁদুরটা সুন্দরভাবে কপালে লেপ্টে রয়েছে। চন্দনের ফোঁটা না থাকলে কি হবে তার উপস্থিতি এখনো জানান দিচ্ছে। সেখানে কেমন একটা রেখা পড়ে রয়েছে। শাখা পলার ঝনঝন শব্দ, কানে গলায় হালকা সোনার গয়না। বিয়ে হবার পর সপ্তর্ষি বলেছিল, এই ভারী ভারী গয়না সব তুমি এই বাড়িতেই রেখে আসবে। আমার কোয়ার্টারে কিন্তু রাখতে যেও না। বাড়ি থাকবো না, কাজের লোকটা থাকবে। যদিও মাসি খুব বিশ্বস্ত, তবুও লোভ মানুষ কখনো সংবরণ করতে পারে না। তোমার যখন ইচ্ছে হবে বাবার বাড়ি থেকে নিয়ে পড়ো, কেমন? অরুণিমা স্বামীর কথায় তাই করেছিল। কি হলো, দাঁড়িয়ে রইলেন মনে হয়? আটকে দিন। তুমি কি করে বুঝলে? ও মা, আপনার নিঃশ্বাস যে আমার ঘাড়ে পড়ছে। কথাটা কেঁপে কেঁপে বলে অরুণিমা, কারণ ওর শরীর তখন শিহরিত হচ্ছে বারবার। এখন যদি মানুষটা ওকে খুব আদর করে, তবু অরুণিমা তাকে বাধা দিতে পারবে না, কারণ এই মানুষটার কাছে ওর ঋণ রয়েছে। তাই কিছু বলতে পারছে না অরুণিমা। অনেক কষ্টে ঠান্ডা হাত দুটোকে দিয়ে ওর পিঠের সব কটা হুক আটকায় সপ্তর্ষি। এক একটা হুক না তো যেন এক এক সমুদ্র চিন্তা, আর ওই কটা হুক আটকাতে গিয়ে যেন সহস্র কোটি শতাব্দী পার হয়ে গিয়েছে। হয়েছে বাবা, এমন করে নিঃশ্বাস ছাড়লেন? আপনার অপারেশনের থেকেও বুঝি কঠিন কাজ? সপ্তর্ষি উত্তর দেয় না, কিন্তু ওর ঠোঁটের হাসিটা আয়নায় একে অপরের মুখের প্রতিবিম্বতে মনে হয় যেন একে অপরে তাদের মুখের দিকে তাকিয়ে হাসছে। অরুণিমা বলে, নিন এবার কাপড়টা পরিয়ে উদ্ধার করুন। মানে, বিয়ের আগে কোনোদিন কাপড় পরেছি? তার উপরে আপনি জানেন তো আমার অসুবিধাটা। তাহলে কাপড় পরা ক্যান্সেল? মানে এই পরে ঘুরবো? আরে বাবা, মানে আমি সালোয়ার কামিজ এনে দেবো খনি, আর না হলে কুর্তি প্যান্ট। ওই ভালো, আসলে কোনোদিন অভ্যেস নেই তো তাই। আচ্ছা, এখন তাহলে কি করব? চা এনেছেন না? দিন, একটু খাইয়ে দিন তো। খাইয়ে? ও মা, এমন করে ভিমড়ি খাচ্ছেন? আপনি তো আমার বর নাকি? পরপুরুষকে বলছি। হেসে ফেলে সপ্তর্ষি। পরপুরুষই তো মনে হচ্ছে। তুমি টুমি নেই, আপনি আগেতে কথা হচ্ছে। ওই আগেকার দিনের ফিল্মে দেখেছেন না, সব বউগুলো তাদের বরকে আপনি আগে সম্বোধন করে? আমার না দারুণ লাগে। ও তাই? এই আমারও পুরনো দিনের বই খুব ভালো লাগে, একটা লজিক থাকে বলো। হ্যাঁ, এখন সেসব নেই। যাই হোক, চা কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে। আসলে আপনার বাড়ির কাপ প্লেটেরও তো হাতে নিয়ে কোনো অভ্যাস নেই আমার, তাই বিস্কুট চোবাতে গিয়ে যদি হাতটা পুড়িয়ে ফেলি,
এ বাবা, না না তাই তো, এই নাও ধরো। অরুণিমাকে খাটে বসায়, ওকে চায়ের কাপটা হাতে ধরিয়ে বলে, বুঝতে পারলে তো? হ্যাঁ ঠিক আছে, আর অসুবিধা হবে না। এটা বেকারির বিস্কুট না, ফুল বিস্কুট মনে হচ্ছে। তুমি যে বললে তুমি কোনোদিন কিচ্ছু দেখোনি, তবুও। ও মা, ছোটবেলা থেকে তো মায়ের মুখে শুনেছি এই আকৃতিটা নাকি ফুলের হয়। তাহলে তুমিও এই ফুলের মতোই সুন্দর। অরুণিমার হাত থেকে বিস্কুট পড়ে যায় চায়। এ বাবা, বিস্কুট পড়ে গেল, খাবে কি করে? লাগলো তো ছ্যাঁকা। চায়ের ভেতরে হাত ডোবানোর কি দরকার ছিল? দেখি 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 হাতটা দেখি। ইস, লাল হয়ে গেছে। দাঁড়াও, কিচ্ছু হবে না, এমনিই কমে যাবে। এইটুকুতে ব্যথা লাগে নাকি? বলে অরুণিমা। অরুণিমাকে যত দেখছে তত বেশি অবাক হচ্ছে সপ্তর্ষি। হয়তো অরুণিমাও তাই। চা খাওয়ার পালা চুকে গেলে ওকে শাড়ি পরিয়ে দিতে গিয়ে আরেক মহাসমুদ্রের মাঝে সপ্তর্ষি হাবুডুবু খায়। কুচি গুজতে গিয়ে তো ঘেমে নিয়ে একেবারে যাতা। কুচিটা আমিই দিতে পারবো, শুধু আপনি একটু ধরে দেবেন। গুজতে পারবো, মা এটুকু শিখিয়ে দিয়েছে। আঁচল কিন্তু করতে পারি না, দেখতে পাই না তো। পড়তে পড়তে অভ্যেস হয়ে যাবে, একটু শিখিয়ে পড়িয়ে নিন। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। ওই আঁচলটাই বুকের কাছে দিতে গিয়ে আর এক ধাক্কা সামলাতে হলো সপ্তর্ষিকে। বাপরে বাপ, প্রিয়ার কথা বারবার মনে পড়ছে। মেয়েটা খুব পাগলামি করত, সব কিছু করতে পারত, তবুও সপ্তর্ষি যাতে কাছাকাছি থাকে তার জন্য শাড়ি পরতে পারি না, এই করতে পারি না, চুল বেঁধে দাও, গয়না পরিয়ে দাও, যাতে সব সময় সপ্তর্ষিকে নিজের কাছে রাখতে পারে। এও দেখছে ঠিক তাই, তবে এর তো কিছুটা দুর্বলতা আছে। হয়েছে, এবার যান। যাব মানে? আমার খিদে পাবে না? রাতে কি খাবো? হো হ্যাঁ। বলতে বলতে দরজার কলিং বেলের শব্দ। কাজের মাসি এসছে বোধহয়। দরজাটা খোলার সঙ্গে সঙ্গেই প্রায় বছর 55 কাজের মাসি মালতী মাসি। কই, বিয়ে করেছে শুনি? কই দেখি দেখি। ছুটে এসে প্রণাম করতে গিয়ে অরুণিমা ছিটকে পড়ে দরজার কাছে। এ কি দাদাবাবু? চোখে ইশারা দেয় সপ্তর্ষি, বোঝায় চোখে দেখে না। ইস, কত সুন্দর মেয়েটা, সত্যি ভগবানও অন্ধ। আচ্ছা মা, ওঠো ওঠো দেখি দেখি। বাহ, ভারী মিষ্টি। ইস, কপালটার কাছে। হে বাবা, তুমি কেন ছুটে আসতে গেলে বলো তো? শাড়িতে বেঁধে পড়ে গেছো। তোমার শাড়ি ফাড়ি আর পরতে হবে না, আমি আজকেই ফেরার পথে তোমার জন্য কয়েক সেট জামা কাপড় নিয়ে আসবো। বলছি ম্যাক্সি এনো। কথাটা বলে ওই কাজের মাসি। এখনকার বউরা নাইটি ম্যাক্সি পরেই থাকে, কে আর ওসব শাড়ি মাড়ি পরে? ধৌ কাচো, কত ঝামেলা বলো দেখি। কই বসো তো, একটু গল্প করি। কি খাবে বলো? সপ্তর্ষি ইশারা দেয়, মানে জিজ্ঞেস করতে বলে ও কি খেতে ভালোবাসে। দুদিনের পরিচয়ে মানুষকে কতটা চেনা যায়, কিন্তু এই কিছুক্ষণের মুহূর্তেই সপ্তর্ষি আর অরুণিমা নিজেদের খুব কাছাকাছি চলে এসেছে। মনে হচ্ছে বহু দিনের চেনা সম্পর্ক। ও যা খাবে তাই খাবো। ও মা, এখন থেকে স্বামী সোহাগী দেখছি। ও তো রাতে রুটি খায়, তুমি পারবে তো? হ্যাঁ, আমারও ভালো লাগে। আচ্ছা, এখানে বাজারটা কোথায়? বাজার তো সামনে, নিয়ে যাবোক্ষণ একদিন তোমায় হাত ধরে। হ্যাঁ, তাহলে ঘরে যা আছে তাই রান্না করে নেব, নাকি একটু মাংস টাংস খাবে? শোনো, তোমার বর কিন্তু রাতে গ্যাস অম্বলের ভয়ে মাছ মাংস কিচ্ছু খায় না, ডিমটা অবধি ছোঁয় না, শুধু সবজি, এক বাটি আর 2টো রুটি। ও যা খাবে তাই। আমারও তো বেশি তেল মশলা খাওয়া ঠিক না, তাই না মাসি? এই তো, বাহ, লক্ষ্মীমন্ত বউ পেয়েছে বলতে হবে। আগের বউটাও খুব ভালো ছিল, কি থেকে যে কি হলো বলে কান্নায় ভেঙে পড়লেন প্রায়। তবে অরুণিমার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন উনি একটা ভুল কথা বলে ফেলেছেন। যতই হোক, এখন অরুণিমার সম্পূর্ণ অধিকার তার স্বামীর ওপরে। স্বামীর প্রথম পক্ষের স্ত্রীর কথা শুনলে দুঃখ তো হবেই। রাত হয়, কিছুক্ষণ আগেই মাসি বেরিয়ে গিয়েছে রান্না বান্না করে। মাসির সাথে সব গল্প করেছে অরুণিমা, সঞ্জয় মিত্র কিভাবে ওকে ঠকিয়েছে না ঠকিয়েছে সবটা, এমনকি পাশের ঘরটাও দেখে এসেছে অরুণিমা। নিজের হাতে অনুভূতি নিয়ে এসেছে ঘরে কি কি আছে। মাসি খুব ভালো মানুষ, ঘর আলনা গুছিয়ে দিয়েছে। এই মাসি নাকি বেশ কয়েক মাস ধরেই এখানে, ওনার পাশেই বাড়ি। ওনার মেয়েটার ডেলিভারির সময় সাহায্য করেছিল সপ্তর্ষি, সেই থেকেই আরো বেশি ঘনিষ্ঠ ওরা।
মাসি বেরিয়ে গেছে, দরজা বন্ধ করতে যাবে এমন সময়, দিও না, আমি চলে এসেছি। কে কে? আমি, সপ্তর্ষি। না না, আপনি সপ্তর্ষি না। না মানে, তুই চিনতে পারছো না? মাসি, মাসি করে চিৎকার করে অরুণিমা। মাসি তখন নিচের রাস্তা দিয়েই, ব্যালকনিটা ততক্ষণে নখদর্পণে নিয়ে এসেছে। মাসি পেছন ঘুরে তাকায়। কি হয়েছে, ডাকছো কেন? মাসি, কে এসেছে দেখো তো। মাসি দেখে ব্যালকনিতে সপ্তর্ষি দাঁড়িয়ে। তোমার বর? ভয় নেই, প্রথম প্রথম একটু অসুবিধে হবে, দরজাটা বন্ধ করে নাও। হো, আপনি? আসলে বুঝতে পারিনি। না বোঝাটাই স্বাভাবিক, পরিচয়টা হয়েছে মাত্র একদিনই হয়েছে, তাই না? দরজাটা বন্ধ করে দিই, দাঁড়াও। দরজা বন্ধ করে দেয় সপ্তর্ষি। ঘরে এসে হাত মুখ ধোয়ে অরুণিমা চুপ করে খাটে বসে রয়েছে। খাবারটা নিজেই নিয়ে আসে সপ্তর্ষি থালায় করে। বাহ, সবজি আর রুটি। তুমি বলনি কি খাবে? না, আপনি যেটা খাবেন সেটাই খাবো। মাসি বলল রাতে নাকি আপনি তেল মশলা খান না। না, অসুবিধা হয়, নাইট ডিউটিও থাকে তো। আজকেও নাইট ডিউটি আছে নাকি? আরে না না, হাসপাতাল থেকে ছুটি নিতে বলছে বারবার কদিন, কিন্তু আমার পক্ষে তো ছুটি নেওয়া সম্ভব না, আমি ব্যস্ত মানুষ। হো, ঠিক আছে। বাবা? তোমার বাবা একদম সুস্থ হয়ে গেছে, যেতে বলেছে আমাদের, আমরা পশু তশু নাগাদ যাবো খনি, কেমন? আচ্ছা ঠিক আছে। হা করো দেখি। হ্যাঁ, হা করো। হা। খাইয়ে দেয় সপ্তর্ষি। খাওয়া দাওয়ার পরের মুহূর্তটা আরো বেশি কঠিন। সপ্তর্ষি কি করবে ঠিক পাচ্ছে না। বারান্দায় যায় আর ঘরে আসে। অরুণিমা চুপ করে খাটের ওপরে বসে রয়েছে। বলছি, আপনি শোবেন না? হ্যাঁ শোবো, মানে ভাবছি একটু বই টই পড়বো নাকি। আপনি শুয়ে পড়ুন, আমিও শুয়ে পড়ছি, আমায় দিয়ে কোনো ভয় নেই, আমার কাছে সবই সমান। হ্যাঁ, মনে মনে ভাবে সপ্তর্ষি। মেয়েটা বলে কি, সবই সমান মানে? বোকা পাগলি একটা। সপ্তর্ষি শুয়ে পড়ে, অরুণিমাকে দেয়াল ঘেঁষে দেয় যাতে বিছানা থেকে ঘুমের ঘোরে না পড়ে যায়। সারা রাত সপ্তর্ষির ঘুম হয় না অরুণিমার মলিন বদনের দিকে তাকাতে তাকাতে। কি করে চেনাবে ও? আজ এই মুহূর্তে সপ্তর্ষি ঘরে এসেছে ভাগ্যিস মাসি ছিল, নাহলে তো চিৎকার করে বাড়িটা মাথায় করত। এই কোয়ার্টারে অনেক ডাক্তারের পরিবার থাকে, সবার সাথে ওকে আলাপ পরিচয়টা করিয়ে দিতে হবে, নাহলে চিনবে কি করে মেয়েটা? হঠাৎ করে অরুণিমার হাতটা সপ্তর্ষির মুখের ওপর এসে পড়ে। তৎক্ষণাৎ ঘুমটা অরুণিমারও ভাঙে আর সপ্তর্ষিরও তন্দ্রাটা কেটে যায়। কে কে? আমি, সপ্তর্ষি। হো, আসলে বুঝতে পারছি, অভ্যেস নেই তো। আমি তো একটা ভয়ে মরছি সপ্তর্ষি বাবু। আবার বাবু? না মানে, আমার চিন্তা হচ্ছে, মনে হচ্ছে যে। কি মনে হচ্ছে? মনে হচ্ছে আমি কি করে চিনবো আপনাকে বাড়িতে না থাকলে। আজকে মাসি ছিল বলে ভাগ্যিস। এই কথাটা আমিও ভাবছিলাম, কি করা যায় বলো তো? আচ্ছা আচ্ছা, আমি আপনাকে একটু ছোবো? কথাটা কোনো রকম দ্বিধা ছাড়াই বলে অরুণিমা। আমার মাকে বাবাকে আমি চুলেই বুঝতে পারতাম, তাই। নিশ্চয়ই, যারা চোখে দেখে না তারা স্পর্শে বুঝতে পারে মানুষটাকে, গন্ধে বুঝতে পারে মানুষটাকে, নিঃশ্বাসের শব্দেও বুঝতে পারে। অরুণিমা খুব কাছে এগিয়ে আসে সপ্তর্ষির। সপ্তর্ষির বাঁ হাতের কাছে মাথাটা রাখে ওর। বাঁ হাতটা উঁচু করে ইচ্ছে করছে সপ্তর্ষির অরুণিমাকে আষ্টে পৃষ্ঠে ধরতে, কিন্তু অরুণিমা যদি খারাপ ভাবে। অরুণিমা নিজের ডান হাত দিয়ে সপ্তর্ষির গোটা মুখে হাত বোলায়। ওর চোয়াল, ওর গোপ, ওর হালকা হালকা দাড়ি, এরপরে ওর মাথার চুল, কপাল, কান, চোখ এবং শেষ পর্যন্ত হাতের দুটো আঙুল, তর্জনী আর মধ্যমার স্পর্শ হয় সপ্তর্ষির ঠোঁটে। ঠোঁটটা পুরু না পাতলা, কেমন বেশ খানিকক্ষণ অনুভূতি নেয় অরুণিমা চোখ বুজে। আসলে অন্ধ মানুষও তো তার কল্পনার জগতে একটা চরিত্রকে ফুটিয়ে তোলার চেষ্টা করছে। যতক্ষণ হাত ছিল অরুণিমার সপ্তর্ষির শরীরে, সপ্তর্ষি তখন আর ইহ জগতে ছিল না, মহাকাশে পরিভ্রমণ করতে গিয়েছিল ওর ভেতরের আত্মা। দ্বন্দ্বে দ্বন্দ্বে মন প্রাণ ভেঙে যাচ্ছিল সপ্তর্ষির। কেন নারীর স্পর্শে শরীর এত জেগে ওঠে? আচ্ছা, অরুণিমার তো হচ্ছে না,
তাহলে আমার কেন কেন আমার ওকে এত আদর করতে ইচ্ছে করছে? অরুণিমা তো আমাকে চিনতে চাইছে আগে, তাহলে আমি কেন অধিকার করতে চাইছি ওকে? নিশ্চয়ই অধিকার করব। ও চিনুক আমাকে, ভালোবাসুক, তারপরে না হয় দুইজনকে। হয়ে গেছে হয়ে গেছে চিনতে পারলে? হ্যাঁ, বুঝতে পারলাম। এবার থেকে যখন আপনি বাড়ি আসবেন আমাদের না একটা কোড থাকবে, তাহলে আমি বুঝবো। ঠিক আছে, তাহলে কোনো ভয় নেই তো? না। আচ্ছা, একটা কথা বলবো? আমাকে ছুঁয়ে তোমার কি মনে হলো? ভালো না খারাপ? ভালো, যেরকমই হোক আমার বর। অরুণিমা জড়িয়ে ধরে শুয়ে থাকে সপ্তর্ষিকে। সপ্তর্ষির বুকের ওপর হাত দিয়ে ডান দিকের পাটা ওর বাঁ পায়ের ওপর তুলে দেয় ও। ব্যাস, হয়ে গেছে। সপ্তর্ষির হাল আরো খারাপ। অরুণিমা অঘরে ঘুমিয়ে পড়েছে ওকে ধরে। সপ্তর্ষিও ওকে আলতো করে ধরে আজ অনেক দিন পর একটা সুন্দর নিদ্রায় যায়। নিদ্রাটা যে কতটা ভালো সেটা সকালবেলা অ্যালার্মে ঘুম না ভাঙায় টের পায় সপ্তর্ষি। অরুণিমা অনেক আগেই উঠে পড়েছে। 1-2 দিনের মধ্যেই গোটা সংসারটাকে নিজের নখদর্পণে নিয়ে এসেছে মেয়েটা। চোখে না দেখতে পেলে কি হবে? ভগবান মারাত্মক ক্ষমতা দিয়েছে মেয়েটাকে। উঠে পড়ো, সকাল হয়েছে। দিন কতক হয়ে গেছে। আজ আমাদের যেতে হবে তো ওই বাড়ি? হ্যাঁ, দেরি হয়ে গেল। তোমার তো রোজই দেরি হয় ঘুম থেকে উঠতে। আমার স্নান হয়ে গিয়েছে, তাড়াতাড়ি করো। বলছি কি, একটা সুন্দর শাড়ি আমাকে ট্রলি থেকে বার করে দাও না। শাড়ি পরার কি আছে? এই নাইটি ফাইটিতে তো ঠিক আছে, তোমার শাড়ি পরে অসুবিধা হয় না? আবার পরে যাবে। তুমি ভুলে যাচ্ছ, ওটা আমার বাপের বাড়ি। ছোট্টবেলা থেকে আমি সব চিনি। দাও, বার করে দাও। আচ্ছা, দিচ্ছি। আবার শাড়ি সায়া ব্লাউজ বার করে দেয়। সপ্তর্ষিকে অরুণিমা বলে, তোমার আজকে ডিউটি নেই তো? সে তো নাইট ডিউটি। হো বাবা, নাইট ডিউটি? তাহলে বাবা আমি আজকে এখানে আসবো না। জানি তো, আজকে তো ওখানেই থাকতে হবে বলেছে তো তোমার মা বাবা। আর আমারই দেরি হয়ে গেল এই অষ্টমঙ্গলার নিয়ম করতে। আমি হাত মুখটা ধুয়ে আসি, তুমি তৈরি হও। চা খাবে তো? তা যদি তুমি একটু খাওয়াও ভালোই তো হয়, বলে অরুণিমা। সপ্তর্ষি কি একটা কথা বলার জন্য ব্রাশটা করেই ঘরে চলে আসে। অরুণিমা তখন ওর সম্পূর্ণ নাইটিটা খুলে বিছানার উপরে রেখেছে। দেহটা সম্পূর্ণ আবরণহীন, এক চিলতে সুতো নেই। উন্মুক্ত নয়নে তাকিয়ে থাকে সপ্তর্ষি অরুণিমার শরীরটার দিকে। অরুণিমা আয়নার দিকেই ঘুরে, মনে হচ্ছে যেন সপ্তর্ষিকেই দেখছে। খাটে হাত দিয়ে ব্লাউজটা খোঁজার চেষ্টা করে অরুণিমা। ব্লাউজটা হাতের নাগালে পায় না। আচমকায় সপ্তর্ষির মুখ থেকে বেরিয়ে আসে, আর একটু ঝোঁকো, ওই দিকে দেখো। হে কি, তুমি যাওনি? এইবার অরুণিমা দুহাত দিয়ে নিজের বুক ঢাকার চেষ্টা করছে। সপ্তর্ষিও কিছুটা অবদস্ত হয়। না মানে, তোয়ালেটা ঘরে রেখে গিয়েছিলাম তাই। ঠিক আছে। ইস, আমায় কি ভাবলো। সাইড হয়ে গিয়ে এই ভাবে এগুলো সপ্তর্ষি। টয়লেট থেকে যখন ফিরে আসে তখন দেখে পেটিকোটটা পরে ব্লাউজটা লাগাচ্ছে অরুণিমা। হুক আটকাতে পারছে না। হেল্প করব কথাটাও বলতে পারছে না সপ্তর্ষি। এ কদিন নিজেকে যথেষ্ট সংযত রেখেছে, আজকে এমন কেন হলো? একটু হুকটা লাগিয়ে দেবে প্লিজ? হুক লাগাতে লাগাতে সপ্তর্ষি বলে, আই এম সরি, আমি আসলে ওভাবে। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আমারই দোষ। দরজা ছিচকানিটা বন্ধ করা উচিত ছিল। সপ্তর্ষি আঘাত পায়, খুব আঘাত পায়। অরুণিমার সাথে এরকম ব্যবহারও করতে চায়নি। আচ্ছা, অরুণিমা বাপের বাড়ি গিয়ে আর ফিরে আসবে তো? বলবে না তো যে ও আর সংসার করবে না? এই কদিনে সপ্তর্ষি অরুণিমাকে ভালোবেসে ফেলেছে। অরুণিমা ওর অভ্যাসে পরিণত হয়েছে। প্রিয়া, সেও স্বপ্নে আজকাল এসে অরুণিমাকে কাছে নিতে বলে সপ্তর্ষিকে, কিন্তু সপ্তর্ষি প্রিয়াকে কথা দিয়েছে, অরুণিমা যতক্ষণ না চাইছে ততক্ষণ সপ্তর্ষি ওর কাছে যাবে না। আচ্ছা, প্রিয়া নাকি এটাও বলেছে অরুণিমার গর্ভে যে সন্তান আসবে তাতে নাকি অরুণিমার কোনো ক্ষতি হবে না। কিন্তু সপ্তর্ষি প্রিয়াকে বলেছে, তোমাকে যেভাবে হারিয়েছি সেভাবে আমি অরুকে হারাতে পারবো না। কি হলো, কুচিটা একটু ধরে দিতে হবে তো? হ্যাঁ, দিচ্ছি। ওরা তৈরি হয়ে বেরিয়ে যায়। সপ্তর্ষির স্কুটিতে বসায় অরুণিমাকে। কিছুক্ষণ
সব কিছুই চুপচাপ। সপ্তর্ষি বলে, আমার ভুল হয়ে গেছে, আমি আসলে এরকম করতে চাইনি। কোনটা? ওই সকালের ব্যাপারটা। হো, আমি তো ভুলেই গিয়েছি ওই সব। আচ্ছা শোনো, আমি কিন্তু বাড়ি ফিরবো না। বাড়ি ফিরবে না মানে? না, এখন আর বাড়ি ফিরবো না। আমি এখন বাবার বাড়িতেই থাকবো। এই ভয়টাই পেয়েছিল সপ্তর্ষি। ঠিক এমনই কিছু একটা বলবে। তুমি সত্যি আর বাড়ি ফিরবে না? না, এখন কেন বাড়ি ফিরবো? আমার যখন ইচ্ছা হবে তখন। আর তোমার বাড়িতে তো আমার কোনো কাজই নেই, সবসময় বসে থাকা। এর থেকে আমার বাড়িতে গিয়ে 2-4টে বন্ধু বান্ধবীকে খবর দিয়ে তাদের সাথে একটু সময় কাটাতে পারবো। তুমি কি তাই চাও না? হ্যাঁ, আমিও চাই, কিন্তু বাড়িটা চলে আসে। জামাই মেয়েকে বরণ করে ঘরে তোলা হয়। জামাই, আজকে কিন্তু বাবা তোমার থাকতে হবে। না না বাবা, ও থাকবে কি করে? ওর তো নাইট শিফট আছে। নাইট শিফট মানে? রাতের নাইট ডিউটি আছে তো, কি করে থাকবে? ও তাই, নাইট ডিউটি আছে? হ্যাঁ, ওই মানে তুই শুধু শুধু ছেলেটার মুখ নষ্ট করলি। ওর হয়তো ইচ্ছা ছিল থাকার, এখন তোর কথার জন্য থাকতেও পারবে না। মা, তুমি বেশি চেনো না তোমার জামাইকে আমি বেশি চিনি? বাবা মা দুইজনই বুঝতে পারলেন মেয়ে পাকা সংসারী হয়েছে। দুপুরবেলা জমিয়ে খাওয়া দাওয়া হলো। সন্ধ্যেবেলা বন্ধু বান্ধবী সকলেই এসেছিল। সবাই খুব করে থ্যাংক ইউ বলছে। এরই মাঝে সপ্তর্ষির ফ্ল্যাটে একদিন বন্ধু বান্ধবী গিয়ে ছবিটা দিয়ে এসেছে, আর আগের ছবিটা সরিয়ে রেখে এসেছে। অরুণিমাকে কিছু জানায়নি ওরা। 8:30 নাগাদ সবাই বেরিয়ে যায়। অরুণিমার বাপের বাড়িতে রাতের খাওয়া দাওয়াটা একটু রাত করেই হয়, ওই 10টা 10:30 নাগাদ। অরুণিমা বলে, যাক, ওরা সবাই বেরিয়ে গেল, তুমি খাওয়া দাওয়াটা সেরে নাও নাকি? তুমি একা একা, তুমি ভুল করছো। এটা আমার বাপের বাড়ি, আমি সবটা চিনি, আমি যেতে পারবো। তোমাকে খেতে দিতে বলি, তুমি খেয়ে দিয়ে বেরিয়ে যাও। তোমার তো আবার নাইট শিফট আছে, তাই না? হ্যাঁ। আচ্ছা। অরুণিমাও যেন কিছু একটা বলছে, আবার সপ্তর্ষিও কিছু একটা বলতে চাইছে, কিন্তু শুনেও যেন কেউ শুনতে পাচ্ছে না। আচমকা সপ্তর্ষির সব বাধা ভুলে অরুণিমার হাতটা টেনে ধরে, ওর বুকের কাছে ওকে আছাড় মেরে ফেলে। অরুণিমা বলে, কি করছো? দরজাটা খোলা, দেখতে পাবে সবাই। তুমি কেন এমন করছো? আমি কি করলাম? আমি তো বললাম আমার ভুল হয়ে গেছে, আমি সকালে তোমাকে ওভাবে দেখতে চাইনি। ওটাতে তোমার আরো ভুল। মানে যখন আমাকে ওভাবে দেখলে তখন তোমার আমাকে আদর করতে ইচ্ছে করলো না? মনে হলো না এই সব কিছুর ওপর তোমার সম্পূর্ণ অধিকার আছে? আমি তোমার বিবাহিতা স্ত্রী। মনে হলো না এবার আমাকে স্ত্রীর অধিকারটা দিতে? ঘড়ির কাঁটা যেন স্তব্ধ হয়ে গেছে। সপ্তর্ষি কি শুনছে বুঝতে পারছে না। 2 দিন আগেই প্রিয়া স্বপ্নে এসেছিল, সপ্তর্ষিকে বলেছিল, তুমি কিন্তু ভুল করছো, যাই বলো। ঠিক আগের বারের মতো। প্রথম বিয়ের ফুলসজ্জার কথা মনে আছে তো? বেশি সাধুগিরি দেখাতে গিয়ে কিভাবে অভিমান ভাঙাতে হয়েছিল আমার। এইবারও সেম কেস হবে। তুমি তো ডাক্তার, মেয়েদের মন বোঝো না? ও তোমায় ভালোবাসে, যাও ওর কাছে যাও, ওকে অধিকার দাও তোমার স্ত্রীর। আমি তো আছি নাকি, হেল্প করব সংসার করতে। তাহলে অসুবিধাটা কোথায়? আসলে অরুণিমা, আমি বুঝতে পারিনি। অরুণিমা ওঠে, দরজার ছিটকানি নিজেই বন্ধ করে। ঠিক নিজে হিসেব করে কাছে এগিয়ে আসে সপ্তর্ষির। সপ্তর্ষির মুখের ওপরে হাত বোলায় অরুণিমা। হাজার সপ্তর্ষি নিজেকে কন্ট্রোল করতে পারে না। অরুণিমাকে বিছানায় শুয়ে ওর ঠোঁটের ওপর ঠোঁট রাখে, হাত দুটোকে চেপে ধরে শক্ত করে। প্রথম স্পর্শে চিৎকার করে ওঠে অরুণিমা, তবুও ভালো লাগায় চোখের জল চলে আসে। কতক্ষণ সময় ওরা একে অপরের মধ্যে মিশেছিল জানে না, তবে সময়টা ছিল দীর্ঘ। সপ্তর্ষি যখন ওঠে তখন বলে, আমি আবার সে এক ভুল করলাম। প্রথম মিলনেই প্রিয়া অন্তঃসত্ত্বা হয়েছিল, আমি এবারও সে একই ভুল করলাম। এবার আর ভুল হবে না। এবার যে আসবে সে আর তোমার অরুকে কেড়ে নিতে পারবে না। বুকের মাঝে অরুণিমাকে জড়িয়ে নিয়ে কাঁদতে থাকে সপ্তর্ষি হাউ হাউ করে। বলে, এরপরে ভগবান যদি তোমায় কেড়ে নেয় তাহলে আমিও চলে যাব, আমি বাঁচতে পারবো না। দরজা ঠক ঠক শব্দ,
কে? তুমি বলে নাইট শিফটে যাবে বাবা, তোমার খাবারটা দেবো? না মা, আজ আর ভালো লাগছে না, আজ নাইট শিফট ক্যান্সেল। আবার অরুণিমাকে নিয়ে বিছানায় শুয়ে পড়ে সপ্তর্ষি। কি ব্যাপার, খাওয়া দাওয়া করবে না নাকি? আমাকে দেখলেই হবে, দাও না দেখতে একটু, দু চোখ ভরে। তুমি যে কি জিনিস তুমি তো দেখলে না, কিন্তু আমি দেখি আর আমিও দেখি, তোমার চোখ দিয়ে তোমাকে আর আমাকে আর আমাদের ভাবি অনাগত সন্তানকে। একই রকম ভুল এইবারও আপনি করতে পারলেন সপ্তর্ষি বাবু? কি করে সম্ভব? হ্যাঁ, সত্যি ভীষণ বুদ্ধিমান আপনি। আমাকে আমাকে ছেড়ে দিন। ছেড়ে দেবো মানে? ছেড়ে দেবো কেন? এখন তো আপনাকে শ্রীঘরে ঢোকাবো, সেখানে আপনার অতিথি আপ্যায়ন হবে। তারপর সবটা স্বীকার করুন, আপনি যার মেয়েকে এবার বিয়ে করেছেন সে আপনাকে ছেড়ে দেবার পাত্র নয়। সে সবটা জেনে তবে ছাড়বে। পুরো ঘটনা খুলে বলুন আমাদের সপ্তর্ষি বাবু। হুট করে একটা মেয়ে গায়েব হয়ে গেল আর আপনি বলছেন অরুণিমা মারা গেছে। আপনার প্রথম পক্ষের স্ত্রী প্রিয়া, সেও তো অন্তঃসত্ত্বা হয়েছিল, সন্তান প্রসব করতে গিয়ে সেও নাকি মারা যায়। আপনারা এখনো নর্মাল ডেলিভারিতে বিশ্বাস করেন? এখন তো সব ডাক্তাররাই সি সেকশন করতে পছন্দ করে, আপনি ওই লাইনে যাননি। কি আপনি উঠে পড়লেন যে? থানায় এসে আপনি এইভাবে আমার সাথে খারাপ ব্যবহার করতে পারেন না। কথাটা বললেন ইন্সপেক্টর সুবিমল বাবু। সপ্তর্ষি আবার বসে পড়ল। আমাকে এইভাবে ধরে এনে অযথা হ্যারাস করার মানে কি? বাড়িতে আমার ছোট মেয়েটা রয়েছে। আরে দাঁড়ান, আপনার মেয়েকে দেখার জন্য লোক আছে, মালতী মাসি, সে তো রয়েছে, ভয় কিসের? তাছাড়া ছোট্ট বাচ্চা মেয়েটার দাদু দিদা ওকে দেখাশোনার দায়িত্বভার নিয়ে নেবে কোর্ট থেকে লিখিতভাবে, আপনার চিন্তা নেই। না, অরুণিমার চিহ্ন আমার বেঁচে থাকার। এই তো ভুল বলে ফেললেন। আপনার বেঁচে থাকার মাধ্যমকে বাঁচাতে গিয়ে ভগবান যে উল্টো করে দিল, কারণ অরুণিমা চেয়েছিল ওর সন্তানকে বাঁচিয়ে রাখতে। একটু খোলসা করে বলবেন নাকি ডান্ডার বাড়ি খাবেন? সপ্তর্ষি খানিকক্ষণ চুপ করে ইন্সপেক্টরের দিকে তাকিয়ে থাকে। অরুণিমাও ডেলিভারির পর মারা যায়। এই সন্তানটাও নর্মালি প্রসব হয়েছে। চুপ করে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর সপ্তর্ষি চশমাটা খুলে চোখের জলটা মোছে বলে, আমার প্রথম পক্ষের স্ত্রী প্রিয়াও ডেলিভারির সময় মারা গিয়েছিল। আমি জানি না কেন আমার ঔরসে এত বিষ। সেইবারও ডাক্তার আমাকে অপশান দিয়েছিল, বলেছিল হয় বাচ্চা নয় বাচ্চার মা। আপনি কোনটা বেঁচেছিলেন? আমি তো বাচ্চার মাকেই চাইবো, তাই না? কারণ গাছ থাকলেই ফল হবে, তাই ওইবারও আপনি ঠিক তাই চেয়েছিলেন, কিন্তু ডাক্তারের হিসাবে কিছুটা ভুল হয়েছিল। যেহেতু আপনিও সেই একই হাসপাতালের ডাক্তার, তাই আপনার ওপরে ভরসা করেছিলেন ডক্টর। লেবার রুমে আপনাকে রেখে তিনি গিয়েছিলেন আরেক পেশেন্টকে দেখাশোনা করতে। প্রিয়ার তখন হালকা স্টেজ, বিপদের কোনো কারণ নেই। প্রিয়া তখন সপ্তর্ষির হাত ধরে বলেছিল, আমার যা হয় হয়ে যাক, তোমার তো একটা সন্তানের দরকার, তুমি ওকে বড় করো মনের মতো করে। শোনো, ছেলে হোক বা মেয়ে, তুমি কিন্তু কখনো অবহেলা করো না। ঠিক তখনই বিপত্তিটা ঘটল। আসলে সপ্তর্ষিবাবু, আপনি আপনার বাবা মার সপ্তমতম সন্তান। এতগুলো ভাই বোন থাকার দরুন ছোটবেলায় আপনি আপনার বাবা মার কাছ থেকে চরম অবহেলা ভোগ করেছেন, কারণ তারা আপনাকে পৃথিবীর আলো দেখাতেই চায়নি। অ্যাক্সিডেন্টলি আপনি হয়ে গিয়েছিলেন, যার ফলে সেই রোষ বড় হওয়ার পর আপনি দিলেন ছোট্ট ছোট্ট জন্মগত শিশুগুলোর ওপরে। ওদেরকে দেখলেই আপনার মনে শুধু একটা কথাই হতো, এই সন্তানটা এসেছে, এবার যেই লোকটার সন্তানটা হলো সেই লোকটার স্ত্রীর ওপরে বাচ্চাটার অধিকার বেশি। আর মা হয়ে যাওয়ার পরে মেয়েরা পরিবর্তিত হয়ে যায়, তখন স্বামী সংসারের থেকে সন্তান তাদের বেশি আপন হয়, কাজেই সে ভাগ হয়ে যায় এবং তার ভালোবাসাও ভাগ হয়।
আপনি সহ্য করতে পারলেন না। লেবার রুমে ঢুকে আপনি চেয়েছিলেন প্রিয়ার সন্তানটাকে মেরে ফেলতে, কিন্তু আপনার ভুল ইঞ্জেকশন প্রয়োগে দুটো জনই চলে গেল। অরুণিমার বেলায় আপনি তাই করতে পারেননি। মনে পড়ে আপনার সেই দিনটা? মনে পড়ে। আমার নাইট শিফট ছিল না। আপনার প্রিয়ার সময়ও নাইট শিফট ছিল না। আমরা হাসপাতালের সমস্ত নোটবুক চেক করেছি, সেই দিনও ছিল না। অরুণিমার তো মাইনাস পয়েন্ট ছিল, সে অন্ধ। মালতী মাসি সেদিন কাজ থেকে বেরিয়েছিল রাত 10টার সময়, বলেছিল আবার চলে আসবে, কারণ অরুণিমার তখন অবস্থা ভালো নয়, ব্যথা এই উঠবে ওই উঠবে। মালতী মাসি বেরিয়ে যাওয়ার কয়েক সেকেন্ডের মাথায় দরজার কলিং বেল চাপতেই অরুণিমা দরজা খোলে, এবং সে তার স্বভাববশতই মালতী মাসিকে জানায় তার জল ভাঙছে, অর্থাৎ তাকে খুব শিগগিরই হাসপাতালে ভর্তি করতে এবং আপনাকে খবর দিতে। আপনি কোনো রকম শব্দ দিলেন না, চুপ করে অরুণিমার পেছন পেছন ঘরে গেলেন। কিন্তু অরুণিমা ততদিনে আপনার স্পর্শকে অনুভূতি করতে পারে, আপনার নিঃশ্বাসকে সে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে চিনতে পারে। কাজেই পেছন ঘুরে যখন অরুণিমা হাত বাড়িয়ে আপনাকে চেনার চেষ্টা করলো, আপনি এক ধাক্কায় অরুণিমাকে ফেলে ওর তলপেটে সজোরে লাথি মারলেন, কারণ আপনি চেয়েছিলেন অরুণিমাকে বাঁচাতে বাচ্চাটাকে মেরে ফেলতে। এক লাথিতে অরুণিমার পেটে সমস্ত রক্ত ছিটকে বেরিয়ে গেল। এমার্জেন্সি তাকে ভর্তি করা হলো। ততক্ষণে ডাক্তার থেকে পেশেন্ট এবং পেশেন্টের বাবা মার এইটা হুঁশ নেই যে আপনার নাইট শিফটের ডিউটি ছিল। ডাক্তার বললে সি সেকশন করতে হবে, এতে আপনার মাথা হলো আরো গরম। আপনি বারবার বললেন নর্মাল ডেলিভারি করতে, কিন্তু অরুণিমার অবস্থা ভালো ছিল না। এইবারও একই রকম ভাবে ডাক্তার যখন একটা অপশন চুজ করতে বললো, আপনি কিন্তু অরুণিমাকেই চুজ করলেন। ভালো, গাছ থাকলেই ফল হবে, স্বাভাবিক কথা। কিন্তু ঈশ্বরের ইচ্ছা হয়তো অন্যরকম ছিল। আপনার সন্তান জন্মালো, কোইন্সিডেন্টলি সে সুস্থও হলো, এমনকি অরুণিমাও বেঁচে গেল। কিন্তু আপনার ভয় হলো তখন যখন বুঝতে পারলেন অরুণিমা সবাইকে সব সত্যি কথা বলে দেবে। আপনি বাচ্চাকে দেখতে যাবার নাম করে অরুণিমাকে গায়েব করে দিলেন। কি করলেন বলুন তো ওর সাথে? আচ্ছা, ও তো সিজারের পরে বাপের বাড়িতে ছিল, আপনার কাছে গেল দিন 15-20 পর। সেই দিনও তো আপনার নাইট শিফট ছিল নাকি সেই দিন অন্য কিছু করে আপনি? আমি কিচ্ছু করিনি আমার স্ত্রীকে, বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি। আমি চুপ করুন। মালতী, মালতী। মালতী বাচ্চাটাকে কোলে করে নিয়ে আসে। এবার তোমার বাবু বলবে না আমি বলবো? ছোট বাবু, সব সত্যি কথা এবার বলে দাও। আমি চেপে রাখতে পারিনি। মেয়েটার মুখটা একদম ওর মায়ের মতো হয়েছে। তুমি যে ওর মাকে মেরে রজনীগন্ধা ক্ষেতের পাশে যে ছোট্ট আলটা আছে তার কাছে পুঁতে দিয়েছ, এই কথা আমি অস্বীকার করতে পারিনি। তুমি কি করেছো? ঠিকই বলেছি। এর আগের বারের বউয়ের মৃত্যু কিভাবে হয়েছিল আমি দেখিনি, কিন্তু এবারে আমার এই মেয়েটার প্রতি অনেক মায়া জন্মেছিল ছোটবাবু। চেয়েছিলাম ওকে আর ওর বাচ্চাটাকে সুস্থভাবে বাঁচিয়ে রাখতে, তাই নিজের বাড়িতে তাড়াতাড়ি গিয়ে চলে আসতে চেয়েছিলাম, কিন্তু ততক্ষণে যা হবার হয়ে গিয়েছে। শুনতে পারলেন তো সপ্তর্ষি বাবু, আপনার কাজের মাসি সব স্বীকার করে নিয়েছে। কাজেই আপনারও এবার অস্বীকারের কিচ্ছু নেই। কেন মারলেন ওকে? আপনারা ডাক্তারের সব রিপোর্ট চেক করে দেখুন। অরুণিমা অতিরিক্ত ব্লিডিংয়ে মারা গেছে, তাই বলে আপনার বাড়িতে গিয়েই সে অতিরিক্ত ব্লিডিংয়ে মারা গেল? তার আগে পর্যন্ত হলো না? এক্সকিউজ মি স্যার। একজন গাইনোকোলজিস্ট ঢুকলেন। একটি মেয়ে, নাম অরুণা। আমি অরুণা, গাইনোকোলজিস্ট। আসলে লেবার রুমে তখন আমি আর ডক্টর সপ্তর্ষি ছিলাম। ম্যামের খুব ব্লিডিং হচ্ছিল, এই যে তার রিপোর্ট। অনেক সময় এরকম হয়, কমে গিয়ে ব্লিডিংটা আবার বাড়ে। অতিরিক্ত রক্তক্ষরণেই উনি মারা যান। আসলে ওনার পেটে অত্যন্ত জোরে আঘাত লাগার জন্য ইন্টারনাল ক্ষতি হয়ে গিয়েছিল, কিন্তু সেইটা অপারেশনের এতদিন পর কি করে, এটা পসিবল কি করে? কিন্তু স্যার, ডাক্তারি প্রমাণ আপনারা চেয়েছিলেন, সেটা আমি নিয়ে এসেছি। দয়া করে ওনাকে ছেড়ে দিন। ওনার স্ত্রীর মৃত্যুর পেছনে ওনার কোনো হাত নেই।
আর ওনার স্ত্রী যেহেতু অন্ধ ছিলেন, তাই নিজেই বারান্দা দিয়ে জলের মধ্যে পড়ে যান। অত্যন্ত জঘন্য একটা ব্যাপার হয়েছে ঠিকই স্যার, কিন্তু তাতে ওনার কোনো হাত নেই। ওনার স্ত্রী ক্ষেতের পাশে দাঁড়িয়ে থাকতো, যখন যেই ফুলের চাষ হতো গন্ধ নিত। ওইখানেই ওই ছোট্ট যে খাল মতো করা, তাতেই ওনার বডি দীর্ঘ 3 দিন ধরে পৌঁছে গন্ধ বেরোয়। এলাকার লোকজন সবাই যখন জানতে পারে, তখনই আপনাদের কাছে খবরটা যায়। কাজেই বেশি কথা বাড়ানো আর হয় না। কোনো রকম কেস করেও লাভ হয় না, কারণ সপ্তর্ষি ছাড়া পেয়ে যায়। অরুণিমার শেষ অবলম্বনকে আঁকড়ে অরুণিমার বাবা মা বাকি জীবনটা কাটিয়ে দেবার জন্য এখানকার জমি সম্পত্তি বিক্রি করে দিয়ে চলে গেছে। ঘটনার বেশ কয়েক বছর পর ডক্টর অরুণাকে বিয়ে করেছে সপ্তর্ষি। অরুণা সেও এখন প্রেগনেন্ট হয়েছে। আচ্ছা, তুমি তো জানো ডেলিভারির সময় খুব তাড়াতাড়ি। তুমি বাড়ি থাকবে তো? হ্যাঁ, চেষ্টা তো করছি। মেয়েটার খোঁজ খবর নেওয়া হয় না কতদিন। কোন মেয়ে? আমার মেয়েটা, অরুণিমার চিহ্ন। বাবা, তাকে মনে হচ্ছে ভোলনি। ওকে মারার পেছনে তো তোমারই হাত। অরুণা, ঠিকই বলছি, নামের মধ্যেও আমাদের কত মিল দেখো তো। থাক, তোমার ওপরে সিম্পাথি হয়েছিল বলে বিয়ে করেছিলাম। এখন একটা বাচ্চা হয়ে গেলেই আমি বাঁচি। তুমি আমার সঙ্গে সম্পর্ক রাখো বা না রাখো, এই সন্তানকে আঁকলেই বেঁচে থাকতে পারবো। ঠিক এই কারণেই আমি বাচ্চা কাচ্চা পছন্দ করি না। আমার বাবা মা আমার বড়দা আর আমার মেজদাকে নিয়ে খুব সুখে থাকতো। আমি যে ছোট, আমার ওপরে কোনো কেয়ার দিত না। এমনকি আমার আগে 2 দিদি কলেরায় মারা গিয়েছিল। আমার বাবা মার কোনো ব্যাপার না। তারা শুধু বলতো, প্রথম বাবা মা ডাক যার কাছে শুনেছি সেই নাকি ওদের কাছে সব থেকে আপন। আমরা কি বানা জলে ভেসে এসেছি? তুমি বলো, তোমার কি হয় মাঝে মধ্যে বলো তো? সন্তান ঈশ্বরের দান হয়, প্রকৃতির হাত ছাড়া এই লাভ কখনো সম্ভব হয় না। তোমার আজকে নাইট শিফট আছে না? যাও। আর তোমার? আমার যখন পেন উঠবে আমি আমার বন্দোবস্ত ঠিক করে নেব। ওষুধপত্র সব আনিয়ে রেখেছি, তোমার চিন্তা করতে হবে না। তুমি ভুলে যেও না, আমিও একজন ডক্টর। সপ্তর্ষির ঠোঁটের কোণে একটা আলগা হাসি ফুটে ওঠে। আজকেও তার নাইট শিফট ডিউটি পড়েছে। কোইন্সিডেন্টলি তার স্ত্রীর যখনই ডেলিভারি ডেট হয়, তখনই তার এমনই একটা দিন পড়ে। আসলে সপ্তর্ষি ছোটবেলা থেকেই একটু মেন্টালি পেশেন্ট ধরনের। ছোটবেলায় বাবা মার কাছে পরিপূর্ণ ভালোবাসা আদর না পাওয়ার ফল আর কি। বাচ্চা এলেই স্ত্রীর ওপর ভাগ বসাবে, তার অধিকার কমবে, বিছানায় 2 মানুষের জায়গায় 3টে মানুষ হবে, সপ্তর্ষি ভাবতেই পারে না। কিছুক্ষণের জন্য টয়লেটে যায় ডক্টর অরুণা। সেই ফাঁকে অরুণার ওষুধ বাক্সে রাখা যাবতীয় ওষুধপত্রগুলোকে পরিবর্তন করে দেয় সপ্তর্ষি। তারপর কালো কোটটা গায়ে দিয়ে রাতের ডিউটি করার জন্য নাইট শিফটে বেরিয়ে পড়ে ডক্টর সপ্তর্ষি। কেমন লেগেছে আজকের গল্প? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।